দশতলা ভবনের ছাদের রেলিংয়ে ঝুলছে আবরার। রেলিং আঁকড়ে ধরে আছে সে। হাত ফসকে যাবে এমন অবস্থায় তার দিকে এগিয়ে এলো একটি হাত। আবরার ভীত দৃষ্টিতে তাকালো সেই হাতের দিকে। সূর্য হেলে পড়ছে পশ্চিম দিগন্তে। আকাশে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। কোলাহলময় শহর শান্ত হবে এমন মুহূর্তেই গগন বিদারীর আর্তনাদ সুরে আহনাফের হাত থেকে পড়ে গেল একটি বাক্স। মুহূর্তে যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। নিজেকে কিছুটা স্বাভাবিক করে কয়েক পা এগিয়ে যেতেই তার দুপা অসাড় হয়ে এলো। ধপ করে মাটিতে বসে পড়ল আহনাফ। হঠাৎই এক নারী কণ্ঠের আর্তনাদ তার দিকে এগিয়ে আসতে লাগলো। আর্তনাদের সাথে ভারী হয়ে আসে আহনাফের বুক। আশেপাশের মসজিদ থেকে ভেসে আসে আজানের ধ্বনি। আজানের ধ্বনির সাথে সাথে বাড়ছে ভিড়। তখনই নারী কণ্ঠটি চিৎকার করে বলে উঠল, আজ তোমার জন্য আবরারের এই অবস্থা। তুমি এর জন্য দায়ী। আহনাফ চোখ তুলে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকালো। মুহূর্তেই শক্ত হয়ে এলো তার চোয়াল। হাত মুঠো করে মাটিতে সজোরে আঘাত করে চেঁচিয়ে উঠল সে। এক অস্তগামী সূর্য মুহূর্তেই নিভিয়ে দিয়ে গেল আহনাফের উৎফুল্ল প্রাণ। 5 বছর পর ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে অরুণিকা। তীব্র হর্নের শব্দ তুলে সাই সাই করে একের পর এক চলে যাওয়া গাড়ির গতি দেখে হাত পা ভীষণভাবে কাঁপছে তার। চোখের সামনে আবছা আবছা ভাবছে অতীতের সেই ভয়ঙ্কর মুহূর্তটি। আশপাশে রুদবা নেই, ভীষণ জ্বর তার, তাই সে বেরোতে পারেনি বাসা থেকে। রুদবাকে ছাড়া অরুণিকার এক মুহূর্ত চলে না। ব্যস্ত শহরে অরুণিকার লাঠি রুদবা, প্রিয় বান্ধবীও বটে। একই সাথে তাদের স্কুল কলেজের সমাপ্তি। এখন একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে। আজ ভর্তির শেষ তারিখ। রুদবাকে তার বাবা ভর্তি করিয়ে দিয়েছে, কিন্তু অরুণিকার দায়িত্ব কে নেবে? আপন বলতে অরুণিকার তো মামাই আছে। মামাও দেশে থাকেন না। প্রবাসী মামার সংসারে অরুণিকা বড্ড অসহায়। মামি তাকে খুব একটা পছন্দ করেন না, আবার অপছন্দ করেন না। মাঝে মধ্যে একটু একটু কথা শুনিয়ে দেন, সেটাই গায়ে আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কতবার সেই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু যাওয়ার সব পথই তো বন্ধ হয়ে গেছে। তবে তার মানসিক শক্তি তার মামাতো বোন রুহানি। মায়ের বকুনি থেকে প্রায়ই অরুণিকাকে বাঁচায় সে। অরুণিকার মারাত্মক ফোবিয়া আছে, একই সাথে পেডন ফোবিয়া ও মাইক্রোফোবিয়ার আক্রান্ত সে। না সে একা রাস্তা পার হতে পারে, না সে চলন্ত গাড়ি দেখে নিজেকে স্থির রাখতে পারে। বাস ছাড়া ছোট গাড়িতে যাতায়াত করতে তার ভীষণ অসুবিধা হয়। তাও পাশে পরিচিত কেউ থাকলে সেই যাত্রায় সে নিশ্চিন্তে থাকে। রুতবা আর রুহানিকে ছাড়া সে খুব একটা বের হয় না। বের হলেও গলি পর্যন্তই তার সীমাবদ্ধ যাত্রা। কিন্তু আজ সে একাই বের হয়েছে। রুহানির সাথে আসতে চেয়েছিল, কিন্তু মামি কড়া কথা শুনিয়ে দিয়েছিলেন, বলেছেন, গেলে তুমি একাই যাও, নয়তো পড়াশোনা ছেড়ে রুম বন্ধ করে বসে থাকো। আমার মেয়ে তোমার বডিগার্ড না যে পিছু পিছু দৌড়াবে। পড়াশোনার শখ বেশি হলে যাও, বের হও একা। মরে গেলেও আমাদের সমস্যা নেই, তোমার জন্য অশ্রু ফেলানোর কেউ এখানে বসে নেই। গলি ফেলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে প্রায় 10 মিনিট। গাড়ি যাচ্ছে আসছে। অরুণিকার সাহস হচ্ছে না রাস্তা পার হওয়ার, শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। চোখের সামনে এলোমেলো অতীতের মুহূর্ত। অরুণিকা চোখ বন্ধ করল, পা বাড়ালো হাত মুঠো করে। বড় সড়ক, বাসের আনাগোনা হয় এই পথে। অর্ধেক পথ গিয়েই হর্নের শব্দে চোখ খুলল অরুণিকা। পাশ ফিরে দেখল বাস আসছে দ্রুত গতিতে। সে চাইলেই পথটা পার হতে পারে, কিন্তু বাস দেখে শরীরটাই অসাড় হয়ে এলো তার। আশেপাশের মানুষদের দৃষ্টি অরুণিকার দিকে আটকে গেল। সবাই ভেবে নিল মেয়েটা হয়তো আত্মহত্যা করতেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সবার চেঁচামেচিতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। মনে হচ্ছে তার শরীর এখনই ঢলে পড়বে। বাস ড্রাইভার এতটাও গতি বাড়াননি। অশ্রাব্য গালিগালাজ করতে করতে গতি কমানো শুরু করেছেন, কিন্তু অরুণিকা সরে না গেলে অন্তত একটা ধাক্কা তো খাবেই। এদিকে অরুণিকা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে কোমরের শক্ত চাপ অনুভব করল। মুহূর্তেই কেউ একজন তাকে হ্যাঁচকা টানে কোথাও যেন বসিয়ে দিয়েছে। অরুণিকা খামছে ধরল শক্ত একটি বাহু। মিষ্টি পারফিউমের ঘ্রাণ নাকে এসে ঠেকল তার। ঝাঁকুনি খেয়ে অরুণিকা চোখ খুলল। সামনে তাকিয়ে দেখল হেলমেট পরা এক যুবক। ভীত দৃষ্টিতে আশেপাশে চোখ বুলিয়ে দেখল সে মোটর সাইকেলের উপরে বসে আছে। অবাক কণ্ঠে অরুণিকা হেলমেট পরা যুবকটিকে জিজ্ঞেস করল, আমি তো রাস্তায় ছিলাম, বাইকে উঠলাম কিভাবে? হেলমেট পরা যুবকটি কোনো উত্তর দিল না।
আশেপাশের মানুষগুলো হইচই বাঁধিয়ে দিয়েছে। একটা মেয়ে আত্মহত্যা করতে গিয়েও পারেনি। এই আনন্দে তারা রাস্তা পার হয়ে অরুণিকার দিকেই আসে সেই মেয়েটাকে ধোলাই করতে। অরুণিকা তাদের দেখে হেলমেট পরা যুবকটিকে উদ্দেশ্য করে আবার জিজ্ঞেস করলো, এরা আমার দিকে এভাবে তেড়ে আসছে কেন? হেলমেট পরা যুবকটি পেছনে তাকালো। এরপর অরুণিকার দিকে ফিরে বুকে হাত গুজে বসে রইল। অরুণিকা নেমে পড়ল মোটর সাইকেল থেকে। এদিকে লোকগুলো এসে অরুণিকাকে কিছু বলতে যাবে, তখনই আরো দুটো মোটর সাইকেল এসে থামলো লোকগুলোর সামনে। তারা কি যেন বলল লোকগুলোকে। এরপর লোকগুলো অরুণিকার দিকে তাকাতে তাকাতে চলে গেল। অরুণিকা হাঁ করে এদের কাণ্ড দেখছে। লোকগুলো চলে যেতেই মোটর সাইকেল দুটি চলে গেল অন্য রাস্তায়। অরুণিকার কাছে তাজ্জব লাগছে এসব। সে হেলমেট পরা যুবকটিকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে রাস্তা পার করিয়ে দিয়েছেন, তাই থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে মরার জন্য দাঁড়াইনি, আমার একটু ফোবিয়া আছে। হেলমেট পরা যুবকটি সেই আগের ভঙ্গিতেই বুকে হাত গুজে বসে আছে। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো যুবকটির দিকে, মনে মনে ভাবল, ইনি কি আমার দিকে তাকিয়ে আছে নাকি অন্য দিকে? অরুণিকা হেলমেটের গ্লাস ঠোকা দিয়ে বলল। শুনছেন? যুবকটি এবার নড়ে চড়ে বসলো। অরুণিকা কয়েক পা পিছিয়ে গেল। ভাবলো এবার কিছু বলবে, কিন্তু না, ছেলেটা তো কিছু না বলে মোটর সাইকেল ঘুরিয়ে চলে গেল। অরুণিকা অবাক কণ্ঠে বলল, তাজ্জব লোক তো। কি হলো কিছুই বুঝলাম না, লোকটা কি মাইন্ড করলো নাকি? অরুণিকা এবার আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তুমি তো জানো আমি ইচ্ছে করে এমন করিনি। আমার জীবন আমার কাছে অনেক প্রিয়। যেই জীবনটা বাঁচানোর জন্য আমার কাছের মানুষ আমার পাশে নেই, সেই জীবনকে আমি কি করে ফেলনা ভাবি। ভর্তির কাজ সেরে ক্যাম্পাসের অফিস রুম থেকে বেরোতেই থমকে দাঁড়ালো অরুণিকা। তার মুখোমুখি দাঁড়িয়ে আছে কালো টি শার্ট পরা এক ছেলে, চোখে ছাই রঙের সানগ্লাস, হাতে বেল্ট, আঙুলে রূপার আংটি। অরুণিকা আপাতমস্তক ছেলেটিকে দেখে পাশ কেটে সামনে চলে গেল। এরপর সিঁড়ি বেয়ে নেমে গেল ধপধপিয়ে। ওদিকে সেই ছেলেটি তার ছাই রঙের সানগ্লাসটি হালকা নামিয়ে নাকের ডগায় রাখতেই তার ধূসর বর্ণের চোখ দুটি দৃশ্যমান হলো, আর ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। অরুণিকা ক্যাম্পাস থেকে বেরোতেই একটা রিক্সা এসে থামলো তার সামনে। অরুণিকা কিছু জিজ্ঞেস করার আগেই রিক্সাওয়ালা বলল। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, আপনি কি জানেন আমার বাসা কোথায়? অরুণিকা অবাক হলো, বেশ সংশয় নিয়ে জিজ্ঞেস করলো। আপনি কিভাবে জানলেন? রিক্সাওয়ালা পেছন ফিরে বলল, কোন ভাইজান আবার? অরুণিকা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো সেই মানুষটিকে। বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কে সে? আপনি দেখেছেন তাকে? অরুণিকা আশেপাশে তাকালো। রাস্তায় একটাও রিক্সা নেই, আছে তো সব মোড়ের মাথায়। এই মুহূর্তে মরে যেতে হলে তাকে আবার রাস্তা পার হতে হবে, যা অরুণিকার কাছে দুঃসাহসিক কাজ। রিক্সার সিটের দিকে তাকিয়ে শেষবার এদিক ওদিক চোখ বুলিয়ে নিল সে। হুট করেই কেন যেন তার বিশ্বাস করতেই ইচ্ছে হলো সেই আগন্তুককে যে রিক্সাটা ঠিক করে দিয়েছে। মনে একগাদা কৌতূহল রেখেই রিক্সায় উঠে বসলো অরুণিকা। ক্যাম্পাসের পথ ফেলে রিক্সাও চলে গেল অন্য রাস্তায়। তবুও একজোড়া চোখ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তার মোড়ের দিকে। রাস্তায় গাড়ির আনাগোনা আছে বেশ, শুধু দেখা যাচ্ছে না অরুণিকাকে বহন করা সেই রিক্সাটি। এরপর মিনিট খানেক স্থির হয়ে থাকা সেই দৃষ্টি আড়াল হয়ে গেল কালো হেলমেটের গ্লাসের পেছনে। রুহানি চোখ বড় বড় করে তাকিয়ে আছে অরুণিকার দিকে। বাইরে যাওয়ার পর থেকে বাসায় ঢোকা অবধি যা যা ঘটেছে তার পুরোটাই রুহানিকে বলল অরুণিকা। রুহানি সব শুনে গালে হাত দিয়ে অরুণিকার দিকে ঝুঁকে বলল, ওয়া ওরু, মনে হচ্ছে আমি সিনেমার শুটিং মিস করেছি। এমনও কি হয়? অরুণিকা ভ্রু কুঁচকে বলল, ন্যাকামি করিস না তো। তুই নিজে বিষয়টা ঠান্ডা মাথায় ভেবে দেখ। সত্যিই বিষয়টা অদ্ভুত না? সকালে না হয় কেউ একজন আমাকে বাঁচিয়েছে, কিন্তু এভাবে কোনো এক আগন্তুক এসে আমার জন্য রিক্সা ঠিক করে দিল, এমনকি ভাড়াটাও দিয়ে দিল। রুহানি অতি উৎসাহ নিয়ে বলতে লাগলো, ফাইনালি তোর জীবনে হিরো এসে গেছে। এবার তোর বিয়ে হবে, আর আমি তোর বিয়েতে সাজবো, নাচবো, আর সেখানে কেউ আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করে নেবে।
রুহানি পা দাপিয়ে অরুণিকার হাত ঝাঁকাতে ঝাঁকাতে আনন্দিত কণ্ঠে বলল। ওরু, তাড়াতাড়ি বিয়ে কর বোন। অরুণিকা রুহানির মাথায় গাঁটটা মেরে বলল। এসব ক্লুলেস চিন্তা বাদ দিয়ে পড়ালেখা কর। ইন্টারে ফেল করেছিস তুই। তোকে কে সায়েন্স নিয়ে পড়তে বলেছে বলতো? সায়েন্স নিলে একটু সিরিয়াস হতে হয়। রুহানি মুখ বাঁকিয়ে বলল। ধুর, এসব পড়ালেখা আমার দ্বারা হবে না। আমি তো বিয়ে করব, ব্যাস এটাই আমার ড্রিম। রুহানি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। আর তুই চিন্তা করিস না, এটা আল্লাহর পক্ষ থেকে আসা আশীর্বাদ। এবার অন্তত বিয়ে ঠিয়ে করলে আমার ঘ্যান ঘানানি থেকে মুক্তি পাবি। দেখিস কিন্তু তোর শাওরি পরিবার বেশ ভালো হবে। লোকে বলে বাপের বাড়িতে অশান্তি হলে নাকি স্বামীর বাড়িতে সুখ। অরুণিকা ক্ষীণ হেসে বলল। অশান্তির জন্যই যে বাড়ি দরকার সেটা তো আর বাপের বাড়ি নয়, মামার বাড়ি। তাই লোকে বলা কথা আমার সাথে খাটবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। দু একদিন অরুণিকার ভাবনায় বিচরণ করল সেই আগন্তুক। এরপর বাস্তবতার চাপে সে তার ভাবনা থেকে জোর করে টেনে বের করলো সেই মানুষটিকে। বিকেলে সে ছাদে বসলো একটা কবিতার বই হাতে নিয়ে। বইয়ের নাম শতাব্দীব্যাপী শাসন। কৌতূহল থেকে বইটি এবছর মেলা থেকে কিনেছিল সে। কবি ও ছন্দপুরুষ মিষ্টি মশাই নাম তার। কবিতার সারমর্ম বুঝেই অরুণিকার মনে হয়েছে কবি একজন পুরুষ। শতাব্দীব্যাপী শাসনের প্রথম কবিতাটি ছিল বেশ রোমাঞ্চকর। কবিতাটির নাম ছিল নিষিদ্ধ সাক্ষাৎ। জৈবন্ত এলো সবে, তুমি আমাতে মিলবে আবার কবে? প্রাণ ফিরল সবে, তুমি স্পর্শ করিবে আমায় কবে? প্রেমের সব ফাঁদ মিষ্টি রাত, তোমার আঁখে জলের বিষাদ আমারে করিল ভীষণ আঘাত। তোমাতে আমাতে একদিন হইল সংসার, পথে জ্বলিল আগুন, হিয়ায় এলো ফাগুন। শান্তি প্রশান্তিতে মোর অস্থিমজ্জা ও যেন ডুবিয়ে আছে। আগাম আসনি সংকেত শুনিবে কে পাশে? ধরায় মিলিত হইল শতপ্রিয় প্রিয়সী, জৈবন প্রাণ মিলিল সেথায়। তোমারেও সেদিন দেখিলাম সেই ধারায়, যেথায় ঘটিল তোমাতে আমাদের এক নিষিদ্ধ সাক্ষাৎ। কবিতাটি পড়তে পড়তে আনমনেই সেই আগন্তুকের কথা মনে পড়ল অরুণিকার। আর তার ভাবনার ছেদ ঘটল তার মামির আগমনে। তিনি চেঁচিয়ে বললেন। সারাদিন বই আর বই। তোমার মামা কি যন্ত্র বিয়ে করে এনেছে নাকি? অরুণিকা মামির চিৎকারে বই বন্ধ করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মামি অরুণিকার দিকে এক নজর তাকিয়ে কোমরে হাত রেখে বললেন। তুমি কি সংসারের কিছুই এগিয়ে দিতে পারো না? রুহানি ঘুমাচ্ছে আর আমার মাথা ধরেছে। যাও নিচে নেমে ফার্মেসি থেকে আমার জন্য ওষুধ নিয়ে আসো। অরুণিকা মুখ ছোট করে বলল। রাস্তা পার হয়েই যেতে হয় ওদিকে। মামি কপাল চাপড়ে বললেন। মেয়ে বলে কি, এইটুক রাস্তাও কি তোমাকে পার করিয়ে দিতে হবে? এখন তো কলেজেও পাশ করে ফেলেছো, এখন অন্তত একা চলার অভ্যাস করো। অরুণিকা চুপচাপ বেরিয়ে পড়ল। রুহানি আর অরুণিকা সমবয়সী। অরুণিকা এবছর ইন্টারে খুব ভালো জিপিএ পেয়েছে। এখন সে শহরের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়েছে। কিন্তু রুহানি একাধারে পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত, ইংরেজিতে ফেল করে বসে আছে। অরুণিকার সামনে মেয়ের এমন অবনতি সহ্য করতে পারছেন না অরুণিকার মামি আতকিয়া জাহান। তাই ইদানিং তিনি রুহানির সব রাগ অরুণিকার ওপর ছাড়ছেন। অরুণিকাও নীরবে সহ্য করছে। মামা মামি আশ্রয় না দিলে পথে থাকা ছাড়া উপায় ছিল না তার। বাবা মার মৃত্যুর পর একমাত্র তারাই অরুণিকার দায়িত্ব নেয়ার জন্য এগিয়ে এসেছে। রক্তের সম্পর্কগুলো তো সব অচেনা হয়ে গেছে অনেক আগেই। অরুণিকা রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে আছে। মুখোমুখি অন্য পারে দাঁড়িয়ে থাকা ফার্মেসির দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো। ফার্মেসিটা রাস্তার ওপারে কেন? এত দূরে কেউ ফার্মেসি দেয়? এই এলাকার মানুষগুলো কি খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তা পার হয়ে ওষুধ কিনবে নাকি? এপারের মানুষের সাথে ঘোর অন্যায় করেছে ফার্মেসির মালিক। এক পাশে অরুণিকা দাঁড়িয়ে বিড়বিড় করছে, অন্য পাশে একজোড়া চোখ তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সামনের রাস্তায় পা বাড়ানোর আগ মুহূর্তেই হঠাৎ একটি কালো গ্লাভস পরা হাত তার দিকে এগিয়ে এলো। অরুণিকা চকিত দৃষ্টিতে তাকালো সেই হাতের দিকে। পরক্ষণে পাশ ফিরে তাকালো সে, দেখলো তার পাশে কালো হেলমেট পরা এক যুবক দাঁড়িয়ে আছে। হেলমেটের জন্য তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু অরুণিকা ঠিক চিনেছে এই যুবককে।
এই যুবক সেই যুবক যে কয়েকদিন আগেই তাকে রাস্তা পার করিয়ে দিয়েছিল। অরুণিকা অবাক হয়ে তাকিয়ে আছে আগন্তুকটির দিকে। এদিকে যুবকটি অরুণিকার নড়চড়ন না দেখে নিজেই শক্ত করে ধরল তার হাত। অরুণিকা কেঁপে উঠল সেই মানুষটির স্পর্শে, কিন্তু মানুষটির কোনো ভ্রুক্ষেপ নেই। সে সামনের রাস্তায় পা বাড়ালো। অরুণিকা এখনো স্তব্ধ হয়ে আছে। মানুষটির দিকে তাকিয়ে যে সে রাস্তা পার করে ফেলেছে সেটাই খেয়াল করল না সে। এখনো ঘোরের মধ্যেই আছে সে। রাস্তা পার হতেই যুবকটি অরুণিকার হাত ছেড়ে দিল। অরুণিকা মিনিট খানিক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আগন্তুক যুবকটি তার মুখের সামনে হাত নাড়াতেই অরুণিকা দ্রুত পায়ে হেঁটে ফার্মেসিতে ঢুকে গেল। তাড়াতাড়ি ওষুধ কিনে রাস্তার মোড়ে এসে দেখল আগন্তুকটি কোথাও নেই। এদিক ওদিক কোনো খোঁজাখুঁজি করেও সেই হেলমেট পরা যুবককে কোথাও পেল না সে। মনে মনে ভাবল, গেল কোথায় সে? হঠাৎ অরুণিকা খেয়াল করলো রাস্তা পুরোটাই খালি। অনেকক্ষণ ধরেই কোনো গাড়ি এদিকে আসে না। অরুণিকা রাস্তা পার হয়ে আইল্যান্ডে উঠে দাঁড়াতেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রাস্তার দুপাশে 3টি করে মোটর সাইকেল আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। অরুণিকা আইল্যান্ড থেকে নেমে রাস্তা পার হয়ে গলির মুখে এসে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। মোটর সাইকেল 6টি সাই সাই করে সামনের দিয়ে চলে গেল। আর সাথে সাথেই রাস্তায় আটকে থাকা গাড়িগুলো আবার যাওয়া আসা শুরু করলো। আর অরুণিকা স্থির হয়ে মোটর সাইকেল 6টি যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। অরুণিকার মুখ থেকে এমন ঘটনা শুনে লাফিয়ে বিছানা ছেড়ে উঠে বসল রুহানি। অবাক কণ্ঠে বলল, কি হচ্ছে অরু? অরুণিকা ভাবুক কণ্ঠে বলল, আমিও বুঝতে পারছি না। এমন তো আগে কখনোই হয়নি, কিন্তু ইদানিং এমন কেন হচ্ছে? এই এলাকায় তো আমরা আজ অনেক বছর ধরে আছি। কি? রুহানি কিছু একটা ভেবে বলল, কিন্তু একটা জিনিস পরিবর্তন হয়েছে। কি? তুই এত বছর রোদবার আমার সাথে স্কুলে গিয়েছিলি, আমরা না গেলে তুই স্কুলে যাসনি। এমনকি আম্মু আর আমার সাথে যে কোনো কাজে বের হয়েছিলি বাসা থেকে। বাবাও তোকে ওই সময় একা বের হতে বারণ করেছিল। কলেজ ওঠার পর রোদবা ছাড়া বাসা থেকেই বের হতি না। কলেজ ছাড়াও খুব একটা বের হতি না। তোর গণ্ডি তো বাড়ির ছাদ থেকে গলির মুখ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু সেদিন প্রথম তুই একা বের হলি, আজও একা গলির বাহিরে গেলি। আমার কি মনে হয় জানিস? কি? কেউ একজন তোকে আগে থেকেই ফলো করতো, কিন্তু আমরা কেউ না কেউ ছিলাম, তাই তোর সামনে আসার সাহস পাইনি। অরুণিকা অবাক হয়ে তাকিয়ে রইল রুহানির দিকে। রুহানি উৎসাহিত কণ্ঠে বলল, ও মাই গড অরু, তোর এত এত হিরো! ভাবতেই সিনেমার ভাইব আসছে। অরুণিকা রুহানির হাত চেপে ধরে চাপা স্বরে বলল, রুহু মামা মামি জানলে আমাকে পড়তেই দেবে না। রুহানি ভাবলেশীন ভঙ্গিতে বলল, যা, কি যে বলিস! অরুণিকা ভীত কণ্ঠে বলল, তুই আবার মামিকে এসব বলিস না কিন্তু। আমাকে কি পাগল মনে হয়? আমি লেডি হিটলারকে উস্কে দেবো নাকি? এতটাও হিংসুটে না আমি। এরপর রুহানি দুহাত মেলে বলল, যা বোন, জিলে আপনি জিন্দেগি। অরুণিকা জড়িয়ে ধরল রুহানিকে, বলল, তুই না থাকলে আমি তো দম বন্ধ হয়েই ওপারে পাড়ি দিতাম। রুহানি অরুণিকার মাথায় গাঁটটা মেরে বলল, আমার বিয়েতে নাচানাচি কে করবে? হ্যাঁ, আমারও তো তোর বিয়েতে শাড়ি পরতে হবে। ওয়াও, কখন যে আমাদের বিয়ে হবে! অনেক মজা হবে না? বিয়ে 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 বাদ দে এসব বিয়ের স্বপ্ন। এবার পাশ করার জন্য পড়। আজকাল ছেলেরা অনার্স পাস বউ খোঁজে। ইন্টারে ফেল শুনলে উল্টো হেঁটে পালাবে। ধুর মিয়া, খালি পড়ালেখা টড়ালেখার কথা। ভাল লাগে না এসব আজাইরা কথা। রোমান্টিক কথা বল। আচ্ছা, তুই যে একটা কবিতার বই কিনেছিস না, ওইটা পড়ে আমাকে অর্থ বুঝিয়ে দিস তো। আমি এসব কবিতা টবিতা বুঝি না। এক লাইন পড়ে বুঝলাম, প্রেম ট্রেম নিয়ে লেখা। আমাকে একটু অর্থ বুঝিয়ে দিস বনু, তোকে ক্যান্ডি খাওয়াবো। অরুণিকা বুকে হাত গুজে বাঁকা চোখে তাকিয়ে রইল রুহানির দিকে। পরক্ষণেই দু বোন হেসে উঠল শব্দ করে। এক সপ্তাহ গড়াতেই সেই দিনটি চলে এলো, যেই দিনটির জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল অরুণিকা। রুদ্বা আর অরুণিকা ভিন্ন সময়ে ভর্তি হওয়ায় তারা আলাদা গ্রুপে পড়েছে। আর দুই গ্রুপের অরিয়েন্টেশন ভিন্ন ভিন্ন সময়ে। দুজনেই ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হয়েছে। রুদ্বা এই গ্রুপে, অন্যদিকে অরুণিকা বি গ্রুপে। দুই গ্রুপে আলাদা অ্যাডভাইসার।
এ গ্রুপের অরিয়েন্টেশন সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত ছিল। বি গ্রুপের অরিয়েন্টেশন শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। অরুণিকার মামা শাহবাজ খান রাতের অনুষ্ঠানে কোনোভাবেই অরুণিকাকে যেতে দিতে চাচ্ছেন না, কিন্তু অরুণিকা এই দিনটির অপেক্ষায় বসেছিল অনেক দিন। তার শখের ক্যাম্পাসের প্রথম অনুষ্ঠানে কি সে উপস্থিত থাকবে না? শেষমেশ রুহানি ফোনে বাবাকে রাজি করিয়ে অরুণিকাকে পাঠালো। নিচে নেমে রুহানি অরুণিকাকে রিক্সা ঠিক করে দিল। যদিও রুহানি সাথে যেতে চেয়েছিল, কিন্তু আতকিয়া জাহান মেয়েকে কোনোভাবেই অরুণিকার সাথে যেতে দেবেন না। উল্টো তিনি বললেন, ওখানে গেলে পরের পরীক্ষায় আরও দুটো সাবজেক্ট যেগুলোতে টেনে টেনে পাশ করেছি সেগুলোও তো ফেল করবি। রুহানি উত্তরে বলল, যেগুলো ফেল করেছি ওইগুলোই পরীক্ষায় দিতে হবে, বাকিগুলো হবে না। বেশি কথা না রুহু, এত রাত পর্যন্ত আমি আমার মেয়েকে বাইরে থাকতে দেব না। বাপ মা ছাড়া মেয়েদের জন্য এসব কোনো ব্যাপারই না। তোর তো বাপ মা এখনো বেঁচে আছে। মামির কথায় রুমে বসে অনেক কেঁদেছিল অরুণিকা। এমনকি শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কিন্তু রুহানি জানত এই দিনটির জন্য অরুণিকা কত অপেক্ষা করেছে, তাই সে বাবাকে রাজি করালো। অরুণিকা মলিন মুখে বলল, রুহু, তুই তো মামা মামিকে রাজি করিয়ে দিয়েছিস, এখন রিক্সাও ঠিক করে দিচ্ছিস, কিন্তু আসার সময় কিভাবে আসবো? রুহানি হেসে বলল, বনু তুই যা, নিশ্চিন্তে আনন্দ কর, নতুন বন্ধু বানা, তোকে এসব ভাবতে হবে না, আমি তো কেনার ব্যবস্থা করব। অরুণিকা রুহানির হাত ধরে বলল, তুই আমার চেয়ে বেশি আবেগী, অথচ মাঝে মাঝে তোর কথা শুনলে মনে হয় তুই আমার বড় ভাই। রুহানি হাসল। এরপর অরুণিকাকে রিক্সা ঠিক করে দিয়ে পাশের বাসায় ফয়েজ আলমের বাসায় গেল। তিনি এই মাসেই নতুন এসেছেন। সিঁড়ি দিয়ে নামতে রুহানির সাথে কয়েকবার দেখা হয়েছিল ফয়েজ আলমের। সালাম বিনিময়ে রুহানি এইটুকু বুঝেছে ফয়েজ আলম যথেষ্ট ভদ্রলোক এবং বিনয়ী। রুহানি বাসায় গিয়ে জানালো ফয়েজ সাহেব এই মুহূর্তে বাসায় নেই, তিনি অফিসে গেছেন। তার ছেলে রুহানিকে দেখে জিজ্ঞেস করল। কি চাই? রুহানি বলল, আঙ্কেল না থাকলে কি আন্টির সাথে কথা বলতে পারবো? ভ্রু কুচকে তাকালো সেই ছেলে, জোর গলায় ডাকলো, মা, কই তুমি? দেখো কোথা থেকে কোন মেয়ে একটা এসেছে। রুহানি ভ্রু কুচকে তাকালো। ভেতর থেকে তাহিরা বেগম বেরিয়ে এলেন। মৃদু হেসে বললেন, কে তুমি মা? রুহানি সালাম দিয়ে বলল, আমি পাশের ফ্ল্যাটেই থাকি। আচ্ছা, আমরা মাত্রই এসেছি তো, তাই এখনো দেখা করতে পারিনি। এখনো সব গোছানো বাকি। সমস্যা নেই আন্টি, আসলে বিপদে পড়ে এসেছি, যদি একটু সাহায্য করতেন। হ্যাঁ হ্যাঁ বলো। আমি গ্যারেজে দেখলাম আঙ্কেলের গাড়ি আছে। হ্যাঁ, কেন? রুহানি এবার অরুণিকার ফোবিয়ার কথা সাথে আজকে তার অরিয়েন্টেশনের কথা জানিয়ে বলল, গাড়িটা যদি আমার বোনকে নিয়ে আসতে যেত, আমরা যাওয়া আসার ভাড়া দিয়ে দেব, কিন্তু বিশ্বস্ত কেউ তো লাগবে। ওর অনেক শখ ছিল ওখানে যাওয়ার। আমি তো মা বাবাকে রাজি করিয়েছি, কিন্তু ওকে আনতে যাওয়ার কেউ নেই। সব শুনে তাহিরা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন। ইমান, এটা তোর ইউনিভার্সিটি না। ইমান ভ্রু কুচকে মাথা নাড়ল। তাহিরা বেগম বললেন, আমার ছেলেও ওখানে পড়ে, সকালেই তো প্রোগ্রাম ছিল। ইমান বলল। সন্ধ্যায় আরেক গ্রুপের ওরিয়েন্টেশন। রুহানি বলল, আপনি কোন ডিপার্টমেন্টে? আমিও সেম ডিপার্টমেন্টে, 3rd ইয়ারে। তোমার বোনের নাম কি যেন বললে? অরুণিকা। কি নিকা? রুহানি চোখ ছোট ছোট করে বলল, অরুণিকা, ও রু নি কা। তাহিরা বেগম হেসে বললেন, ও তোমার সাথে দুষ্টুমি করছে, তুমি চিন্তা করো না, তোমার আঙ্কেল আসলে আমি বলবো। ইমান বলল, না মা, বাবাকে বলতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। আমারও যেতে হবে ক্যাম্পাসে। তুই না চলে এলি? হ্যাঁ, আবার গেলাম না হয়, রাতের প্রোগ্রামটাও দেখে এলাম। আফটার অল আমি সিনিয়র, আমার ক্যাম্পাসের জুনিয়রকে দেখে রাখা আমারই তো দায়িত্ব। রুহানি ভ্রু কুচকে তাকিয়ে আছে ইমানের দিকে। ইমান রুহানির দিকে ঝুঁকে বলল, নিকাকে কিভাবে চিনবো? রুহানি তাদের দাঁত চেপে বলল, অরুণিকা। ও ইয়েস, অরুণিকা।
তাহেরা বেগম ছেলের পিঠে হালকা চাপড় মেরে ভেতরে যেতে বললেন। রুহানি, তুমি বসো মা, আমি তোমার জন্য নাস্তা আনছি। না না আন্টি, আমি চলে যাব। মাকে বলে আসিনি, আপনি সব গুছিয়ে না হয় আমাদের বাসায় আসবেন। এখন তো আমাদের ভালোই জমবে। ইমান ঠোঁট বাঁকিয়ে বলল। জমবে তো ভালোই। আপনার সাথে না, আন্টির সাথে। তোমার বোনকে কিভাবে চিনবো সেটা তো বলো। রুহানি ফোনের ওয়ালে অরুণিকার ছবিটা দেখিয়ে বলল। আমার বোন অরুণিকা। ইমান অবাক হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। রুহানি স্ক্রিন বন্ধ করে বলল। দেখেছেন? ইমান অন্যদিকে তাকিয়ে মৃদু হাসল। রুহানি বলল। চিনবেন? ইমান বলল। ভালোভাবেই চিনবো। রুহানি তার ফোন নাম্বার টাইপ করে ফোনটা ইমানের দিকে এগিয়ে দিয়ে বলল। আমার নাম্বার? ওরুকে দেখলেই আমার সাথে কথা বলিয়ে দেবে। ইমান ব্যস্ত কণ্ঠে বলল। তোমার নম্বর দিয়ে আমি কি করব? তুমি বরং নিকার নাম্বারটিই দাও, আমি নিজেই কল দিয়ে ওকে খুঁজে নেব। রুহানি চোখ ছোট করে বলল। অরুণিকা? হ্যাঁ হ্যাঁ, একটা বললেই হলো। রুহানি অরুণিকার নাম্বার এগিয়ে দিল। ইমান খুব দ্রুত টাইপ করে সেভ করে নিল সেই নাম্বার। এরপর আনমনেই হাসল সে। রুহানি ভ্রুকুচকে তাকিয়ে ভাবতে লাগলো। এবারটা তো হাসছে কেন? আমি কি ওরুর নাম্বার দিয়ে ভুল করেছি? ওরু শুনলে নির্ঘাত আমার সাথে রাগ করবে, কিন্তু আমার কি করার আছে? এই মুহূর্তে আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। কালো টি শার্ট, সাদা শার্টিন প্যান্ট, গলায় সাদা সিল্কের ওড়না, কাঁধে মিষ্টি রঙের ছোট্ট একটা ব্যাগ ঝুলিয়ে শখের ক্যাম্পাসে ঢুকলো অরুণিকা। মৃদুমন্দ হাওয়ায় তার চুলগুলো উড়ছে। ক্যাম্পাসের সামনের গেটটি ফুল দিয়ে সাজানো। রাতের ওরিয়েন্টেশনের জন্য মরিচবাতি ঝুলানো হয়েছে। ফোন হাতে নিয়ে ক্যাম্পাসের দৃশ্য ধারণ করতে ব্যস্ত অরুণিকা। হঠাৎ কারো গায়ের সাথে ধাক্কা খেয়ে অরুণিকার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। তাড়াতাড়ি ফোনটা মাটি থেকে তুলে সামনে থাকা মানুষটির কিছু একটা বলার জন্য উঠে দাঁড়াতেই থমকে গেল সে। চোখ জোড়া স্থির হয়ে গেল তার। মৃদু গরম হাওয়ায় ও তার শরীর শিরশির করে উঠল। অরুণিকা অস্পষ্ট স্বরেই বলে উঠল। আহনাফ। অরুণিকার মুখে নিজের নাম শুনে গুঁড়ো গম্ভীর মুখে তাকালো আহনাফ চৌধুরী। অরুণিকার গলা শুকিয়ে গেছে। হাত এগিয়ে আহনাফকে স্পর্শ করতে গিয়েও থেমে গেল আহনাফের প্রতি উত্তরে। আমি কি তোমাকে চিনি? অরুণিকা মাথা নিচু করে মাথা নাড়ল। আহনাফ বলল। আমি যদি তোমাকে না চিনি তুমি আমাকে চিনবে কিভাবে? আমার নাম ধরে ডেকেছো কেন? তুমি কি জানো আমি কে? অরুণিকা আবার মাথা নাড়ল। আহনাফ এবার অরুণিকার দিকে ঝুঁকে এসে বলল। আমি তোমার ডিপার্টমেন্টের লেকচারার। হ্যাভ ইউ আন্ডারস্টুড মিস অরুণিকা চৌধুরী? অরুণিকা চোখ তুলে তাকালো আহনাফের দিকে। টলটলে আঁখি দুটি দেখে মুখ ঘুরিয়ে নিল আহনাফ। বলল। স্যার বলে ডাকবে। আমি যাকে তাকে আমার নাম ধরে ডাকার অধিকার দেই না। অরুণিকা দীর্ঘশ্বাস ফেলল। সেকেন্ড খানিক স্থির হয়ে তাকিয়ে রইল আহনাফের দিকে। এরপর শক্ত কণ্ঠে বলল। সরি স্যার, নেক্সট টাইম আমি আমার সীমার মধ্যেই থাকবো। আমিও অনেকটা আপনার মতোই, আমিও কাউকে বেশি অধিকার দেই না, কিন্তু জোরপূর্বক অধিকার দেখানোর মানুষ আশেপাশে অনেক আছে। আমারও উচিত এসব মানুষ থেকে দূরে থাকা। যাকে তাকে অধিকার দিয়ে নিজেকে নোংরা করতে কে চায় বলুন? কথাটি বলেই অরুণিকা আহনাফকে পাশ কাটিয়ে চলে গেল। অন্যদিকে আহনাফ হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। কাঁধে কারো স্পর্শ পেয়ে আহনাফ পেছন ফিরে তাকিয়ে দেখল ইভান দাঁড়িয়ে আছে। ইভান অরুণিকার যাওয়ার দিকে তাকিয়ে বলল। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখিস শাওনাফ। অতীতে যা হওয়ার হয়েছে। ক্যাম্পাসে এসব নিয়ে ঝামেলা করিস না, ক্যাম্পাসের রেপুটেশন নষ্ট হবে। এখানে কেউ যাতে না জানে অরুণিকার সাথে তোর কি সম্পর্ক। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল। ওর সাথে আমার কি সম্পর্ক এটা আমি নিজেই মনে রাখিনি, অন্য কেউ জানার প্রশ্নই আসে না। অডিটোরিয়ামে ঢুকে পছন্দনীয় একটা সিটে বসে পড়ল অরুণিকা। আজকের সন্ধ্যাটা তার কাছে স্বপ্নের মতোই লাগছে। তার প্রিয় ক্যাম্পাস, প্রিয় ডিপার্টমেন্ট, আবার একটু আগেই দেখা হয়ে গেল প্রিয় মানুষটির সাথেও। অরুণিকা পরক্ষণে নিজের ভুল শুধরে নিয়ে বলল। সে মোটেও আমার প্রিয় মানুষ নয়, সে একজন অপ্রিয় মানুষ। আই হ্যাভ টু হেইট হিম।
অনুষ্ঠান শেষ হতেই নতুন শিক্ষার্থীদের একটি ব্যাগ, একটি স্কার্ফ, রাতের খাবারের জন্য একটি প্যাকেট দিয়ে চলে গেল সিনিয়র শিক্ষার্থীরা। অরুণিকা তার জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে আসতেই একটা মেয়ে তার পথ রোধ করে দাঁড়ালো। অরুণিকা মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি জিজ্ঞেস করলো, কি নাম তোমার? অরুণিকা বিনয়ী কণ্ঠে বলল, অরুণিকা। মেয়েটি বুকে হাত গুজিয়ে অন্যদিকে ফিরে বলল, দেখলাম আহনাফ স্যারের সাথে ওখানে দাঁড়িয়ে তুমি অনেকক্ষণ কথা বলছিলে। কি বলছিলে? অরুণিকা মৃদু হেসে বলল, ওরকম তো কিছু বলিনি, আমি ফ্রেশের কি না সেটাই জিজ্ঞেস করেছে। মেয়েটি অরুণিকাকে আপাতমস্তক দেখে বলল, আমি জয়িতা, তোমাদের ডিপার্টমেন্টের সিনিয়র। আহনাফ স্যার এই ক্যাম্পাসের লেকচারার প্রায় 1 বছর হচ্ছে। উনি এই ক্যাম্পাসেরই স্টুডেন্ট ছিলেন, বিএ এমএ এখানেই করেছেন। সেই সূত্রে আমারও সিনিয়র ছিলেন। আর ক্যাম্পাসের পুরনো স্টুডেন্টরা জানে আহনাফ স্যার নিজ থেকে মেয়ে স্টুডেন্ট বা মেয়ে কলিগদের সাথে কথা বলেন না। তুমি যে নিজে যেচে কথা বলেছ সেটা আমি বুঝেছি। অরুণিকা অন্যমনস্ক হয়ে বলল, হয়তো আমিই বলেছি। সেটাই তো, স্যার যখন স্টুডেন্ট ছিলেন তখন আমি ফ্রেশার ছিলাম। আমি ছাড়া আর কারো সাথে তিনি কথা বলেন না। উনি আমাকে এই ডিপার্টমেন্টের ক্লাবের সেক্রেটারি বানিয়েছেন। আর এখনও আমি ছাড়া স্যার আর কারো সাথেই কথা বলেন না। তুমি বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি? অরুণিকা মাথা নেড়ে বলল। জি আপু। জয়িতা মৃদু হেসে বলল, তুমি যেহেতু বি গ্রুপে, তাহলে তো আহনাফ স্যারই তোমার অ্যাডভাইজার। শোনো, যদি কোনো ব্যাপারে স্যারের সাথে কথা বলতে হয় আমাকে বলবে, আমি স্যারকে জানিয়ে দেব। আমি বি গ্রুপ 4th ইয়ার। আচ্ছা আপু, ধন্যবাদ। তাদের কথার মাঝখানে ইমান এসে অরুণিকার পাশে দাঁড়ালো। জয়িতা ইমানকে দেখে বলল, তুই এখানে কেন? তোদের গ্রুপের প্রোগ্রাম তো শেষ। আমি তো নিকাকে নিতে এসেছি। জয়িতা ভ্রু কুঁচকে বলল। নিকা আবার কে? ইমান অরুণিকার দিকে ইশারা করে বলল, এই তো আমাদের সামনেই তো দাঁড়িয়ে আছে। জয়িতা অরুণিকার দিকে তাকালো, আর অরুণিকা ভ্রু কুঁচকে ইমানের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, আমি তো আপনাকে চিনি না। জয়িতা এবার জিজ্ঞাসু দৃষ্টিতে ইমানের দিকে তাকালো। ইমান রুহানিকে কল দিয়ে অরুণিকাকে ধরিয়ে দিল। রুহানি সবটা জানাতেই অরুণিকা কল কেটে ইমানকে বলল, আচ্ছা, আমি আপনাকে চিনতে পারিনি। রুহানির সাথে এই ব্যাপারে কথা হয়নি আমার। ইমান সামনে হাত এগিয়ে দিয়ে বলল, এখন তাহলে যাওয়া যাক। আচ্ছা। জয়িতা ইশারায় ইমানকে জিজ্ঞেস করলো অরুণিকাকে। ইমান মৃদু হেসে বোঝালো সামনে হবে হয়তো। এরপর ইমান অরুণিকাকে তার মোটর সাইকেল দেখিয়ে বলল, উঠে বসো। অরুণিকা মোটর সাইকেল দেখে বলল, আমার বাইকে বসার অভ্যাস নেই। কেন? ফোবিয়া আছে। আরে তোমার এত ফোবিয়া কেন? অরুণিকা চুপ করে রইল। ইমান অরুণিকার হাত ধরে বলল, ডোন্ট ওয়ারি, আমি তোমার ফোবিয়া দূর করব। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো ইমানের হাতের দিকে। ইমান হাত ছেড়ে দিয়ে বলল, আমি প্লেন চালাতে পারলে প্লেন নিয়ে আসতাম। এখন তো এটাই আছে আমার। রাস্তা একদম ফাঁকা, তুমি চিন্তা করো না। আমি তবুও সাইড করে নিয়ে যাব তোমাকে। চোখ বন্ধ করে আমাকে ধরে বসবে শুধু। অরুণিকা ক্ষীণ হেসে ইমানের মোটর সাইকেলে উঠতে যাবে, তখনই ইভান এসে ইমানের সামনে দাঁড়ালো। ইভানকে দেখে ইমান উঠে দাঁড়িয়ে বলল, হ্যালো স্যার। ইভানকে দেখে অরুণিকা অবাক হয়ে তাকিয়ে আছে। ইভান অরুণিকার দিকে এক নজর তাকিয়ে ইমানকে বলল, তুমি তো সকালে এসেছিলে, এখন এখানে কি? ইমান বলল, স্যার, ওর বোন আমাকে পাঠিয়েছে। আমরা প্রতিবেশী। একা এত রাতে বাসায় যাওয়া সেফ না, তাই। ইভান বলল, ক্যাম্পাসের 2জন ছেলে মেয়ে বাইকে করে এত রাতে ক্যাম্পাস থেকে বের হওয়া আমাদের ক্যাম্পাসের রেপুটেশনের জন্য সমস্যা। তুমি ওর ভাই হলে তোমাকে অনুমতি দেওয়া যেত, কিন্তু তুমি প্রতিবেশী। তোমাকে এই ক্যাম্পাসের সবাই চেনে। আর এই মেয়েও প্রেশার। যা করার ক্যাম্পাস গেটের বাইরে করবে, ভেতরে এসব চলবে না। আজ অনেকের বাবা মা এসেছে, তারা পরিবেশ দেখে তাদের সন্তানদের এখানে পাঠিয়েছেন। তোমাদের দেখলে তাদের ইমপ্রেশন নষ্ট হবে।
সবাই তো আর সব কিছু পজিটিভলি নেন না। সরি স্যার। ইভান এবার অরুণিকার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। তোমার গার্ডিয়ান কোথায়? অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল। আমার গার্ডিয়ান নেই। ইভান এবার জয়িতাকে ডাকলো। জয়িতা আসতেই ইভান বলল। তুমি বাসায় যাওয়ার পথে এই মেয়েকে নামিয়ে দিও। জয়িতা বলল। ওর বাসা কোথায়? ইভান কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। অরুণিকা বলল। মোহাম্মদপুর। জয়িতা বলল। আচ্ছা ঠিক আছে, আমার বাসা বদার হাট। ইভান এবার ইমানকে উদ্দেশ্য করে বলল। নেক্সট টাইম ক্যাম্পাসে বাইক এনে তার পেছনে কোনো সিনিয়র জুনিয়রকে বসানোর চিন্তা করবে না, আন্ডারস্ট্যান্ড? ইমান মাথা নেড়ে বলল। ওকে স্যার। এদিকে ক্যাম্পাস থেকে ফিরে ইমান মোটর সাইকেল নিয়ে গলির মোড়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু জয়িতা অরুণিকাকে নিয়ে এদিকে আসে না। দূরে তাদের রিস্কাও দেখা যাচ্ছে না। এদিকে রুহানি একের পর এক কল দিয়ে যাচ্ছে ইমানের নাম্বারে। ইমান তা দেখে বিড়বিড় করে বলতে লাগলো। অথরিটির মাথা খারাপ, এত রাতে প্রোগ্রাম করতে কে বললো তাদের? সবার কি গার্ডিয়ান আশেপাশে থাকে নাকি? এখন নিকার বোনকে কি বলবো আমি? জয়িতা আর অরুণিকা যেই রিস্কা করে বাসায় ফিরছিল সেই রিস্কাটি ঘিরে ধরেছে কয়েকজন বখাটে যুবক। তাদের হাতে ছুরি। রিস্কাওয়ালা ছুরি দেখে মাঝ রাস্তায় জয়িতা আর অরুণিকাকে নামিয়ে রিস্কা নিয়ে পালিয়ে গেছে। জয়িতা আর অরুণিকা ভয়ে আড়ষ্ট হয়ে আছে। জয়িতা অনেক সাহস নিয়ে ভীত কণ্ঠে বলল। দেখুন, আমার কাছে কিছু নেই, আমাকে যেতে দিন। অরুণিকা জয়িতার হাত আঁকড়ে ধরে মিনমিনিয়ে বলল। আপু এখন কি হবে? জয়িতা অরুণিকার দিকে তাকালো। সেকেন্ড খানিক অরুণিকার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল। তোমার বাবা মা কোথায়? এমন মুহূর্তে জয়িতার অদ্ভুত প্রশ্নে অরুণিকা কিছুটা অবাক হলো। সে ক্ষীণ কণ্ঠে বলল। আমার বাবা মা নেই। জয়িতা এবার বখাটে যুবকগুলোর উদ্দেশ্যে করে বলল। ভাইয়া, আপনারা আমাদের কাছ থেকে যদি টাকা পয়সা নিতে আসেন তাহলে আমাদের কাছে কিছুই নেই। আমরা স্টুডেন্ট, রিক্সা ভাড়া ছাড়া এক্সট্রা কোনো টাকা নিয়েই বের হইনি। তাদের মধ্যে একজন মাতাল কণ্ঠে বলল। জয়িতা নিজেকে স্বাভাবিক করে বলল। আমার বাবা মা জানলে তোমাদের অনেক ক্ষতি হবে। এরপর অরুণিকাকে দেখিয়ে দিয়ে বলল। ওর বাবা মা নেই। ও এত রাতে বাসায় না ফিরলেও তোমাদের ক্ষতি করার কেউ নেই। তোমরা যা করার ওর সাথে করো। দেখো, ও আমার চেয়েও বেশি সুন্দরী, বয়সও কম। অরুণিকা চোখ বড় বড় করে জয়িতার দিকে তাকালো। জয়িতার হাত চেপে ধরে বলল। আপু কি বলছো এসব? জয়িতা অরুণিকার হাত সরিয়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। বকাটে যুবকগুলো এবার অরুণিকাকে ঘুরে ঘুরিয়ে দেখতে লাগলো। অরুণিকা জয়িতার দিকে তাকিয়ে নিঃশব্দে কান্না করছে। সবকিছু অন্ধকার লাগছে তার। এদিকে জয়িতা সুযোগ বুঝে সামনে পালিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে সে পেছনে তাকাচ্ছে। সে খেয়াল করলো বকাটে যুবকগুলো তার পিছু করছে না। তারা অরুণিকাকে বিরক্ত করতেই ব্যস্ত। সে এবার নিশ্চিন্ত মনে ধীরে ধীরে হেঁটে সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে গেল। যদিও তার মনটা খসখস করছিল, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য সে এই কাজটাই ঠিক মনে করল। এদিকে বকাটে যুবকগুলোর একজন অরুণিকার গলা থেকে ওড়না নিয়ে কোমরে বেঁধে বিশ্রীভাবে অরুণিকার শরীরে চোখ বোলাতে লাগলো। আরেকজন অরুণিকার ঢিলেঢালা টি শার্টটি পেছনের দিকে টেনে ধরায় শরীরের সামনের ভাঁজগুলো দৃশ্যমান হলো। অরুণিকা নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা মাটিতে বসে নিজেকে মুক্ত করার জন্য তাদের কাছে আকুতি মিনতি করতে লাগলো, কিন্তু তাদের দয়া হলো না। একজন তার চুল মুঠো করে ধরে তাকে টেনে উঠালো মাটি থেকে। এরপর রুমাল ঢুকিয়ে দিল অরুণিকার মুখে। অরুণিকা রুমাল নিয়ে ফেলতে যাবে তখনই আরেকজন যুবক তার হাত শক্ত করে পেছনের দিকে টেনে ধরল। হাতটা যেন ভেঙেই যাবে আজ। ব্যথায় শুধু দরদর করে চোখের জল গড়িয়ে পড়ছে। মিনিটখানেক পর হাত দুটি ছেড়ে দিয়ে চুল ধরেই তাকে পাশের গলির দিকে নিয়ে যেতে লাগলো আরেকজন।
রাস্তার উপর একটা চায়ের দোকানেই খোলা ছিল, বাকি পুরো রাস্তা ফাঁকা। দোকানদার নীরবে দেখছেন এসব। সামনে এগিয়ে গেলেই তার গলায় ছুরি চালিয়ে দিতেও দ্বিধাবোধ করবেন না এই বখাটে যুবকগুলো, কারণ এই এলাকার বড়সড় সন্ত্রাস তাদের ভাই। সেই সন্ত্রাসের ক্ষমতার দাপটে তারা রাত বিরাতেই রাস্তায় বেরিয়ে ছিনতাই করে, এমনকি একা মেয়ে পেলেই তাদের উঠিয়ে নিয়ে যায় নিজেদের বস্তিতে। সেখানে গিয়েই মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণ করলেও পার পেয়ে যায় এরা। কয়েক মাস পর কিভাবে যেন জেল থেকে বেরিয়ে আসতে পারে। দোকানদার তাই চুপচাপ এসব দেখছেন, প্রতিবাদ করতে এগিয়ে আসেন না, কারণ তিনি একা কখনো এদের ঠেকাতে পারবেন না। এদিকে অরুণিকা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, তবুও সে নিরুপায় হয়ে সামনে এগোচ্ছে। গলির ভেতরে ঢুকেই আরেকটা সরু গলি চোখে পড়ল। অরুণিকা শরীরের সব শক্তি দিয়ে যুবকগুলোকে সরাতে চাইলে তাদের মধ্যে একজন অরুণিকার স্পর্শকাতর জায়গায় জোরে ঘুষি মারল। অরুণিকার নিজের বুকে হাত রেখে মাটিতে বসে পড়ল। মাথা ভন ভন করছে তার শরীরে কোনো শক্তি আর অবশিষ্ট নেই। বখাটেদের একজন অরুণিকার সামনে বসে তার গালে ঠোঁটে গলায় হাত বোলাতে লাগলো, কিন্তু যখনই সে অরুণিকার বুকের উপর হাত রাখতে যাবে তখনই একটা শক্ত লোহার গড়া তার পিঠের উপর এসে পড়ল। ছেলেটি সাথে সাথেই অরুণিকার বুকের উপর ঢলে পড়ল। অরুণিকার সামনে তাকিয়ে দেখলো কালো হেলমেট পরা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। অরুণিকা কিছু বুঝে ওঠার আগেই তার বুকের উপর লুটিয়ে পড়া সেই বখাটে ছেলেটিকে টেনে সরিয়ে তার পিঠে সমানে লোহার রড দিয়ে আঘাত করতে লাগলো হেলমেট পরা যুবকটি। অরুণিকা মাথা তুলে দেখল 6 জন হেলমেট পরা যুবক একে একে শায়েস্তা করছে বখাটে যুবকগুলোকে। অরুণিকা নিজেকে টেনে ওঠালো, কিন্তু শরীর অবশ্যই আশায় শরীরের ভার ছেড়ে দিল সে। মাটিতে লুটিয়ে পড়ার আগ মুহূর্তেই একটা হাত শক্ত করে জড়িয়ে ধরল তাকে। অরুণিকা নিভু নিভু দৃষ্টিতে শুধু দেখল কালো হেলমেট পরা একজন যুবক তাকে ধরে রেখেছে। তার চেহারা দেখল না, কিন্তু ঠিকই তার নাকে এসে ঠেকল এক পরিচিত ঘ্রাণ। অরুণিকা হুট করে জড়িয়ে ধরল মানুষটিকে। সেই মানুষটির শরীরের ঘ্রাণ আরও গভীরভাবে অনুভব করতে চাইল অরুণিকা, কিন্তু মস্তিষ্কের স্নায়ু কোষগুলো ক্ষণ সময়ের জন্য ঘুম পাড়িয়ে দিল তাকে। শরীরের ভার ছেড়ে দিল অরুণিকা। ভার ছেড়ে দেওয়ার আগ মুহূর্তেই সে অস্পষ্ট স্বরে ডাকল। নিভু নিভু চোখ জোড়া মেলে মুখের সামনে আতকিয়া জাহান এবং রুহানিকে দেখে তড়িঘড়ি করে উঠে বসল অরুণিকা। অরুণিকাকে উঠে বসতে দেখেই আতকিয়া জাহান বিরক্ত মুখে বললেন, তোমার মামার হাতে আমার খুন করাবে নাকি? অরুণিকা মলিন মুখে বসে আছে। আতকিয়া চেঁচিয়ে বললেন, চুপ করে আছো কেন? অরুণিকা ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে মামির দিকে। তিনি বললেন, মান সম্মান সব তো চলেই গেছে এখন। কাল রাতে ওরা কারা ছিল? অরুণিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে মামির দিকে। রুহানি মাকে থামিয়ে বলল, আম্মু বন্ধ করো তো তোমার খ্যাচ খ্যাচ। ওর কি হুঁশ ছিল নাকি? ওরা তো বললোই ও অজ্ঞান হয়ে পড়েছিল। সব তোমার দোষে, তুমি ওকে টর্চার করো, তাই তো প্রেশার নিতে না পেরে যেখানে সেখানে জ্ঞান হারাচ্ছে। আতকিয়া কিছু বলতে যাবেন তখনই অরুণিকা রুহানিকে জিজ্ঞেস করল, আমি বাসায় কিভাবে এসেছি? আতকিয়া জাহান বললেন, বলে কি মেয়ে, একটা ছেলে তোমাকে কোলে তুলে বাইক করে এখানে এনে দিল, এমনকি তোমাকে এই এনে শুয়েও দিয়ে গেল, আর তুমি বলছো আমি বাসায় কিভাবে এলাম? রুহানি জিজ্ঞেস করল। ওরু, তুই চিনিস ওদের? অরুণিকা চুপ করে রইল। তার নীরব ভাব দেখে আতকিয়া জাহান বিড়বিড় করতে করতেই চলে গেলেন। এবার অরুণিকা বিছানা ছেড়ে উঠে তার রুমের জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে থেকে হঠাৎ অদ্ভুত সাইরেন ভেসে এলো। অরুণিকা চোখ বন্ধ করে রুহানিকে বলল, রুহু, তুই শব্দটা শুনতে পাচ্ছিস? রুহানি অরুণিকার পাশে এসে বলল, কেমন শব্দ? ওই যে শোনা যাচ্ছে। ধুর, কি যাতা বলছিস? গাড়ির হর্ন ওটা। অরুণিকা মাথা নাড়ল। তার মনে খেলা করছিল বিস্ময়কর অনুভূতি। কাল রাতে সেই হেলমেট পরা মানুষটির চেহারা তো দেখা যায়নি, কিন্তু তার পারফিউম, তার গায়ের ঘ্রাণ এখনও অরুণিকার শরীরে মিশে আছে। ওরু, রুহানির ডাকে অরুণিকা বাস্তবে ফিরে এলো। কি হয়েছে তোর? ঠিক আছিস তো? অরুণিকা মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আগে বল, তুই কি চিনিস তাকে যে তোকে কাল রাতে বাসায় নিয়ে এসেছিল? অরুণিকার হৃস্পন্দন তীব্র হলেও মনে মনে ভাবতে লাগলো, আহনাফ ছিল, কিন্তু কিভাবে সম্ভব?
সে তো আমাকে সহ্যই করতে পারে না, কিন্তু সেই ঘ্রাণ। রুহানি কপালে চাপড় মেরে বলল, কিছু কি বলবি নাকি সাইলেন্ট মোডেই থাকবি? আমি চিনি না। রুহানি একটু অবাক হলো, ভ্রু কুঁচকে বলল, তুই চিনিস না, অথচ ছেলেটা বাসা চিনল। অদ্ভুত তো। অরুণিকা চুপ করে রইল। তাহলে কি হেলমেট পরা ছেলেটি সত্যি আহনাফ? পরক্ষণেই ভাবল। আহনাফ হলেও কি তার এই ঠিকানা জানার কথা? রুহানি জিজ্ঞেস করল, তোর কি একটু সিনেমেটিক লাগছে না এসব? এরপর কিছু একটা ভেবে রুহানি লাফিয়ে বলে উঠল, আমার তো ভাবতে ইন্টারেস্টিং লাগছে। তুই রাস্তায় জ্ঞান হারিয়েছিস আর তোকে হিরো কোলে তুলে নিয়ে এসেছে। ওয়াও। অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল। আমি জ্ঞান হারাইনি, মাথাটা কাজ করছিল না আর। রুহানি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কেন? অরুণিকা রুহানিকে রাতের ঘটনাটি বলতেই রুহানি রাগে গজগজ করতে করতে বলল, ওই অজকর্ণীর এত সাহস! আমার সামনে এলে তো ওই চন্দ্রর সবগুলো তেজ ফুটো করে বের করে দিতাম। তোকে শয়তানগুলোর হাতে তুলে দিয়ে কিভাবে পালিয়ে গেল মেয়েটা? অরুণিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর কথা অবশ্য ঠিক, আমার বাবা মা নেই। আমার কিছু হলে আমার জন্য লড়াই করতো কে? আল্লাহর ভরসায় তো ওরা আমাকে রেখে চলে গেছে। আল্লাহ সাহায্য করেছে, তাই আজ ঠিকঠাক আছি, নয়তো এই পৃথিবীতে আমাকে নিয়ে ভাবার কে আছে? রুহানি অরুণিকার কাঁধে হাত রেখে বলল, আমি আছি, আমার বোনকে আমিই প্রোটেক্ট করব। কলিং বেল বেজে উঠতেই অরুণিকা আর রুহানির কথোপকথনে বাধা পড়ল। রুহানি রুম থেকে বেরিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে ইমানের কণ্ঠ শুনে দরজা খুলে দিল রুহানি। ইমান রুহানিকে দেখে ক্ষীণ হেসে বলল। নিকা এখন কেমন আছে? অরুণিকা রুম থেকে বেরিয়ে দরজার কাছে আসতেই ইমান বলল। হাই নিকা। অরুণিকা মৃদু হেসে বলল। অরুণিকা। ইমান বলল। সরি, তোমাকে কাল নিয়ে আসা উচিত ছিল, স্যারের কথা শোনা উচিত হয়নি আমার। অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল। ইটস ওকে, আল্লাহ আমাকে বাঁচানোর জন্য কাউকে না কাউকে তো পাঠাতেনি। আপনি পারেননি, তাই অন্য কাউকে পাঠিয়েছেন। এবার রুহানি ইমানকে জিজ্ঞেস করল, ওই ছেলেটাকে আপনি চেনেন? ইমান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চেনা চেনা তো লেগেছিল, হেলমেট পরা তাই সঠিকভাবে চিনতে পারছিলাম না, হয়তো এই এলাকায় থাকে। অরুণিকা রুহানির দিকে তাকালো। রুহানি ভাবুক কণ্ঠে বলল, হ্যাঁ সেটাই হবে, নয়তো আমরাও ভাবছি ওরকে বাসায় এনে দিয়েছে, কিন্তু বাসার ঠিকানা কিভাবে জানলো? ইমান মাথা নাড়ল, বলল, আমিও গলির মুখে দাঁড়িয়েছিলাম, জয়িতা আপুকে একা রিক্সা নিয়ে চলে যেতে দেখলাম। আমি এত ডাকলাম, কোনো রেসপন্স করলো না। রুহানি কোমরে হাত গুজে বলল, সেই নাগিনটাই তো আমার বোনকে ওদের সামনে ফেলে পালিয়ে এসেছিল। মানে? অরুণিকা রুহানিকে থামাতে চাইলেও পারেনি। রুহানি গড়গড় করে সবটা ইমানকে বলে দিল। সব শুনে ইমানের হাত মুঠো হয়ে এলো। কিছু একটা ভেবে সে চলে গেল। গাঢ় নীল রঙের গাউন পরে ছাদে উঠেছে অরুণিকা। হাতে শতাব্দীব্যাপী শাসন বইটি। রোদ্র স্নান করছে তার ঘন কেশগুচ্ছ। ঠোঁটে মৃদু কম্পন আর চোখ স্থির হয়ে আছে মিষ্টি মশায় লেখা অনিকেত হৃদয়ে। অরুণিকা পড়ছে আর মৃদু হাসছে। শূন্য চিত্তের আর্তনাদ আর এক ছলনাময়ী প্রস্থান ছায়া। ধরাতলে সুরহীন সেই নথ, গুঞ্জনহীন নুপুরের আঘাত, পুষ্পমালার আগলে রাখা মায়া। দূর থেকে ভেসে আসে বাঁশির সুর, সেই সুরে খুঁজে পাওয়া প্রেয়সীর বিরক্ত মুখ। বিষাদ বায়ু কাঁপন তুলেছে হিয়ায়, আমি বারে বারে তাকাইতেই বাজছি মায়ায়। অনিকেত হৃদয়ে ফাঁকা কক্ষে আমি একা, এই বিষাদেও মন জুড়ে শুধু তোমার সুখের কথা। অরুণিকাকে হাসতে দেখে রুহানি বুকে হাত গুজে বলল। হাসছিস কি পরে? অরুণিকা আকাশের দিকে তাকিয়ে বলল। অনিকেত হৃদয়ের আর্তনাদ শুনে হাসছি। প্রেমিকেরা তাদের প্রেয়সীর বিচ্ছেদে অনেক কষ্ট পায়, অথচ প্রকাশ করে না। শুধু মুখ ফুটে বেরিয়ে আসা তার প্রেয়সীর সুখ। রুহানি অরুণিকার হাত ধরে বলল। প্রেমে পড়েছিস নাকি?
অরুণিকা চমকে রুহানির দিকে তাকালো। মুহূর্তেই তার প্রসারিত ঠোঁট দুটি মিলিয়ে গেল। রুহানি হাত ঝাঁকিয়ে বলল, কি হয়েছে অরু? অরুণিকা অন্যমনস্ক হয়ে বলল, প্রেমের নাম কলঙ্ক, যাকে ছুঁয়ে দেয় সে কলঙ্কিত, কিন্তু যে ছুঁয়ে দেয় সে শিশির কণা। শিশির কিভাবে? নতুন সূর্যের আলোয় শিশির ঝরে যায়, এরপর ধীরে ধীরে হারিয়ে যায়, কিন্তু কলঙ্ক কখনো ঝরে যায় না, আজীবন হৃদয়ে গেঁথে থাকে, শরীরেও সেই দাগ রয়ে যায়। অরুণিকার চোখে অশ্রু ভিড় করতে লাগলো। রুহানি অরুণিকাকে জড়িয়ে ধরে বলল, তুই কি এখনো সেই রাতের কথা মনে রেখে দিয়েছিস? অরুণিকা রুহানিকে ছেড়ে দিল। কাপা কণ্ঠে বলল, কোন রাত? সে শীতের রাত। তুই কি ভালোবাসিস সে মানুষটাকে? অরুণিকার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। দ্রুত চোখ মুছে বলল, না, একদম না, একদমই না রুহ। বাবা মার সাথে সাথে ওই বাড়ির সবাই আমার জন্য মরে গেছে, আমি ঘৃণা করি তাদের। অরুণিকা দ্রুত নেমে পড়ল ছাদ থেকে। রুহানি ছাদের রেলিংয়ের পাশে এসে দাঁড়াতেই খেয়াল করলো পাশের ছাদ থেকে একটা চশমা পরা যুবক এক দৃষ্টিতে তাদের ছাদের দিকে তাকিয়ে আছে। রুহানি যুবকটির দিকে তাকাতেই সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রুহানির খুব চেনা চেনা লাগছিল সেই চেহারা, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। একটু পর যুবকটিও ছাদ থেকে নেমে পড়ল। রুহানি এটা নিয়ে বেশি কিছু ভাবল না, সেও বাসায় চলে এলো। ভার্সিটির প্রথম ক্লাস আজ। অরুণিকা রুদবার সাথে বেরিয়ে পড়ল বাসা থেকে। গলির মুখে আসতেই ইমান মোটর সাইকেল থামালো তাদের সামনে। রুদবা ভ্রু কুঁচকে তাকালো ইমানের দিকে। ইমান অরুণিকার দিকে তাকিয়ে বলল, নিকা, চলো তোমাকে নামিয়ে দিই। অরুণিকা মাথা নেড়ে বলল, নো থ্যাঙ্কস। কেন? রুদবা বিরক্ত মুখে বলল, কেন? দেখছেন না যেতে চাচ্ছে না, জোর করছেন কেন? কে আপনি? ইমান মৃদু হেসে বলল, নিকা, আপনার বান্ধবী তো নাকের ডগায় রাখ। আপনি বলেননি আমি আপনাদের সিনিয়র? রুদবা অরুণিকার দিকে তাকালো। অরুণিকা চাপা স্বরে বলল, তোকে যার কথা বলেছি উনি। ইমান অরুণিকার চাপা কথাটিও শুনে ফেলল। হেসে বলল, আচ্ছা, আমার বিষয়ে তাহলে কথা হয়েছে? অরুণিকা ভ্যাবাচেকা খেয়ে গেল। রুদবা বলল, জি না ভাইয়া, ওরু জাস্ট এটুকুই বলেছে কতটা ব্রেনলেস হলে ভার্সিটি জুনিয়রকে বাইকে করে নিতে চায়। আপনার ইন্টেনশন ঠিক থাকলে আপনার বাবার গাড়িটাই ওরুকে আনতে যেতে পারত। রুহানি তো সেই গাড়িটাই চেয়েছিল, আর আপনি হিরোইজম দেখাতে গিয়ে স্বয়ং চলে গেছেন। গ্রেট। অরুণিকা রুদবাকে চুপ করিয়ে দিয়ে সামনে থাকা একটা রিস্কা ঠিক করে উঠে পড়ল। রুদবা মুখ বাঁকিয়ে উঠে পড়ল সেই রিস্কায়। রিস্কা তাদের নিয়ে চলে যাওয়ার পর ইমান মৃদু হেসে বুকে হাত রেখে মিনমিনিয়ে বলল, নো থ্যাঙ্কস। কলিং ভয়েস। ক্যাম্পাসে ঢুকতেই রুদবা আর অরুণিকার মুখোমুখি এসে দাঁড়ালো রহস্য ব্র্যান্ডের প্রথম গায়ক তুর্য শেখ। রুদবা তুর্যকে দেখে থতমত খেয়ে গেল। অরুণিকা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তুর্য অরুণিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর পাশ কাটিয়ে চলে যাবে, তখনই রুদবা চেঁচিয়ে বলল, আচ্ছা, আপনি কি সেই রহস্য ব্যান্ডের মেইন ভোকালিস্ট না? তুর্য চোখ ছোট করে তাকালো। রুদবা কিছু বলতে যাবে, তখনই জয়িতা তাদের সামনে এসে বলল, হ্যাঁ, উনি আমাদের ভিআইপি স্যার। এই বছরই আমাদের ইউনিভার্সিটিতে মিউজিক্যাল ডিপার্টমেন্টে জয়েন করেছেন। আমাদের ডিপার্টমেন্টের লেকচারার মিস্টার ইভান রহমান এবং মিস্টার আহনাফ চৌধুরী চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড। এজন্যই তো স্যারকে মিউজিক্যাল ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্রোচ করা পাওয়া গেছে। নয়তো এমন পরিচিত মুখের সাথে সাক্ষাৎ করতে মানুষের বছর লেগে যায়। তুর্য জয়িতার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। জয়িতা তুর্যকে উদ্দেশ্য করে বলল, সরি স্যার, আপনাকে এভাবে মাঝপথে দাঁড়িয়ে থাকতে হলো। তুর্য বাঁকা হেসে রুদবাকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আমার গান শুনেছেন? রুদবা একগাল হেসে বলল, হ্যাঁ, আগে শুনতাম না, ওরুই আমার অভ্যাস বাঁধিয়ে দিয়েছে। তুর্য এবার অরুণিকার দিকে তাকালো। অরুণিকা অন্যদিকে তাকিয়ে আছে। রুদবা বলল, আমি শুধু আপনাদের ব্যান্ডের গানই শুনি। আপনাদের স্টাইলটা অনেক ইউনিক। আপনি ছাড়া সবার মুখে মাস্ক, এই জন্যই কি ব্যান্ডের নাম রহস্য রেখেছেন?
তুর্য অরুণিকার দিকে তাকিয়ে বলল, জীবন রহস্যে ঘেরা, মানুষের মনেও রহস্য। আমাদের গান যেহেতু জীবনকে কেন্দ্র করে, জীবনের প্রতিটা অংশকে কেন্দ্র করে, তাই নামটা তারই প্রতিফলন। জয়িতা বিরক্ত মুখে রুদ্বার দিকে তাকিয়ে রইল। তুর্য এবার জয়িতার দিকে তাকিয়ে বলল, আমি আমার ভক্তদের জন্য যে কোনো রাস্তায় দাঁড়িয়ে যেতে পারি, আর স্পেশাল ভক্তদের জন্য যে কোনো কিছু করতে পারি। অরুণিকা এবার তুর্যের দিকে তাকালো। তুর্য অরুণিকার দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেল। অরুণিকা মুহূর্তেই অন্যমনস্ক হয়ে গেল। হঠাৎ কেউ একজন জোরে এসে অরুণিকার পিঠে ধাক্কা খেতে সে ডাল সামলাতে না পেরে সামনে হুমড়ি খেয়ে পড়ল। জয়িতা দ্রুত সরে দাঁড়ালো। রুদ্বা অরুণিকাকে ধরতে যাবে তার আগেই একটি পিঠ অরুণিকার সামনে চলে এলো। অরুণিকা নিজেকে বাঁচানোর জন্য শক্ত করে সামনের মানুষটির বাহু আঁকড়ে ধরল। সেকেন্ড খানিক পর অরুণিকা নিজেকে সামলে স্বাভাবিক করে মাথা তুলে মানুষটির দিকে তাকালো। মানুষটি তার মুখোমুখি হতেই অরুণিকার চোখ জোড়া স্থির হয়ে গেল। জয়িতা অরুণিকাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এটা কেমন অভদ্রতা? তুমি স্যারের গায়ে এসে পড়ছো। অরুণিকা অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাবের দিকে। পাশে দাঁড়িয়ে চেঁচিয়ে যাতা শোনাচ্ছে অরুণিকাকে। রুদ্বা ভ্রুকুসকে তাকিয়ে আছে জয়িতার দিকে। তখনই ইমান এসে জয়িতাকে থামিয়ে দিয়ে বলল, না জেনে যা ইচ্ছা তাই বলছেন আপনি। ওই মেয়েটা নিকাকে ধাক্কা দেওয়ায় সে সামনে হুমড়ি খেয়ে পড়েছে, আর স্যার ওর সামনে চলে আসায় স্যারের সাথে ধাক্কা খেয়েছে। ইমানের কথায় সবাই এবার তার দিকে তাকালো। জয়িতা কিছু বলতে যাবে তখনই ইমান বলল, আর আপনি সেই দিন রাতে নিকাকে ফেলে যেভাবে পালিয়ে গেছেন, ওটার জন্য কি আপনাকে একটু কথা শোনানো উচিত না? আহনাব এবার ভ্রুকুসকে জয়িতার দিকে তাকালো। ইমান এবার আহনাবকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমি নিকার পাশের ফ্ল্যাটেই থাকি। ওরিয়েন্টেশনের রাতে ইরফান স্যার আমাকে বাইকে করে জুনিয়রদেরকে পাশে ড্রপ করতে নিষেধ করেছিলেন। স্যার নিজেই নিকাকে জয়িতা আপুর সাথে যেতে বলেছেন। এরপর মাঝ রাস্তায় কিছু বখাটে ছেলে তাদের রিক্সা আটকে ফেলায় জয়িতা আপু নিকাকে ওদের হাতে তুলে দিয়ে পালিয়ে গিয়েছিল। স্যার, আপনার কি মনে হয় এত রাতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম রাখা সবার জন্য সেফ ছিল? জয়িতা আমতা আমতা করে বলল, আমি ওকে সাথে নিয়ে যেতে চেয়েছিলাম, ওই তো দৌড়ে পালাতে পারেনি। রুদ্বা বলল, জি না, আপনি বলেছিলেন ওর বাবা মার নেই, তাই ওর ক্ষতি করলে বখাটেগুলোর কিছু হবে না, আর আপনার বাবা মা জানলে বখাটেগুলোর ওপর মামলা হতে পারে। জয়িতা ভীতু চোখে আহনাবের দিকে তাকালো। আহনাব এখনো ভ্রুকুসকে তাকিয়ে আছে জয়িতার দিকে। অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল, স্যার, আই এম সরি, আমি আপনাকে খেয়াল করিনি। আর জয়িতা আপু ওনার জায়গায় ঠিকই আছেন। নিজেকে বাঁচানো আমার কাছে অন্যায় কিছু মনে হচ্ছে না। কথাটি বলেই অরুণিকা রুদ্বার হাত ধরে ক্লাসে চলে গেল। এদিকে জয়িতা কাচুমাচু মুখে আহনাবকে বলল, স্যার, আমি কি যাব? আহনাব শক্ত গলায় বলল, তোমাকে কি আমি দাঁড়িয়ে থাকতে বলেছি? জয়িতা আহনাবের কথা শুনে তার সামনে থেকে দৌড়ে পালিয়ে গেল। আলাদা গ্রুপ হওয়ায় অরুণিকা আর রুদ্বার ক্লাসরুম ভিন্ন, তাই ক্লাসে এসেই অন্যমনস্ক হয়ে বসে আছে অরুণিকা। একটু পর ক্লাসে ঢুকলো বি গ্রুপের অ্যাডভাইসার এবং লেকচারার আহনাব চৌধুরী। সবাইকে দাঁড়াতে দেখে অরুণিকাও উঠে দাঁড়ালো। আহনাবকে দেখে মিনিট খানেকের জন্য স্তব্ধ হয়ে গেল সে। সবাই বসে যাওয়ার পরও দাঁড়িয়েছিল অরুণিকা। আহনাব তার হাতে থাকা ডায়েরিটা টেবিলের উপর রেখে অরুণিকার দিকে এক নজর তাকিয়ে হোয়াইট বোর্ডের দিকে ফিরল। বোর্ডে বড় বড় করে ইংরেজিতে লিখল, স্পিকিং ক্লাস। মার্কার টেবিলে রেখে সামনে তাকিয়ে অরুণিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে আহনাব ভ্রুকুসকে তাকালো। অরুণিকা ভ্যাবাচাকা খেয়ে গেল। তড়িঘড়ি করে সামনে এসে বলল, ওয়াশরুমে যেতে পারি স্যার? আহনাব চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, গো। অরুণিকা ক্লাস থেকে বেরিয়েই হাফ ছেড়ে বাঁচল। মনে মনে বলল, যে অতীতটা আমি স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছি সেটি আমার পেছনেই ছাড়ছে না। প্রায় 20 মিনিট পুরো ডিপার্টমেন্ট ঘুরে অরুণিকা ক্লাসরুমের বাইরে এসে দাঁড়ালো। আহনাব অরুণিকার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলল, এতক্ষণ লাগে ক্লাসে আসতে? ওয়াশরুমে গিয়েছিলে নাকি বাসায় গিয়ে আবার ক্যাম্পাসে এসেছো? অরুণিকা মাথা নিচু করে বলল। সরি স্যার। আহনাব অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এখন বাকি 25 মিনিট বাইরেই দাঁড়িয়ে থাকবে। এরপর বাকি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলল, যাদের আমার ক্লাস ভালো লাগবে না তারা 20 মিনিট কেন,
একদম ৪৫ মিনিট পর ক্লাসে ঢুকবে, নয়তো এভাবেই ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। আহনাব আবার ক্লাস নেওয়া শুরু করলো। প্রথম দিনই স্পিকিং ক্লাসে ছাত্রছাত্রীদের ১০ জন করে ৫টি গ্রুপে ভাগ করে দিল। মোট ৫২ জন শিক্ষার্থীদের মধ্যে অরুণিকা আর বাকি একজন যে আজ আসেনি তারাই শুধু গ্রুপে ঢুকতে পারল না। ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তে অরুণিকাকে ইশারায় ক্লাসে ঢুকতে বলল আহনাব। অরুণিকা মলিন মুখে ক্লাসে ঢুকে নিজের সিটে গিয়ে বসে পড়ল। আহনাব অরুণিকাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তুমি আর আরেকজন যে আজ আসেনি, তোমরা দুজন ষষ্ঠ গ্রুপে থাকবে। এই পুরো সেমিস্টার জুড়ে তোমাদের দুজনকে একসাথে সব প্রেজেন্টেশন দিতে হবে, এমনকি বাকিদের সাথে ডিবেট কম্পিটিশনও তোমরা দুজনই করবে, অ্যান্ড স্পিকিং টেস্টও তোমাদের আলাদা হবে। যেই কাজ এখন 10 জন একসাথে করছে সেই কাজ তোমরা দুজন মিলে করবে, আর এটাই তোমাদের শাস্তি। কথাগুলো বলে আহনাব ক্লাস থেকে বেরিয়ে পড়ল। অরুণিকা এখনও চুপচাপ নিজের সিটে বসে আছে। তার হাতে কোর্স সিলেবাস, রুটিন আর লেকচারারদের নামের তালিকা। 6টা কোর্স এই সেমিস্টারে, আর প্রথম কোর্সটা আহনাব নেবে 4 স্কিল। কোর্সে শিক্ষকদের উপর অনেকটাই নির্ভর করতে হয় ছাত্রছাত্রীদের, আর আহনাব কতটা কঠোর শিক্ষক তা প্রথম দিনই ক্লাসের সব শিক্ষার্থীরা বুঝে ফেলেছে।